লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন এর যে সিভিল অডিট সেকশনটা ছিল তার 2021 সালের যে কোশ্চেনগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, তার মধ্যে আজকে যেটা আছে সেটা হচ্ছে লাস্ট পার্টটা যেটুকু আছে, ছয়ের থেকে আর কি, এই স্পেশাল ক্যাজুয়াল লিভ পর্যন্ত বলা হয়েছিল when a government employee is entitled to enjoy leave travel concession। 10 নম্বরের কোশ্চেন, দ্য ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের মেমো নম্বর 3430 এফ ডেটেড 2/5/1981, রিড উইথ মেমো নম্বর 10760 এফ ডেটেড 9/11/1983 অনুসারে কোনো কর্মচারী অবসর নেওয়ার পূর্ববর্তী 2 বছর আগে থেকে সার্ভিস লাইফ বা কর্মজীবনে একবার ট্রাভেল লিভ লিভ ট্রাভেল কনসেশনটি এনজয় করতে পারতো। এরপরে ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের 7/12/2005 তারিখে 9924 এফ নম্বর মেমোরেন্ডাম অনুসারে অবসরের 2 বছরের মধ্যে সময়টিকে বাড়িয়ে অবসরের পূর্ববর্তী 5 বছরের মধ্যে এটা করে দেওয়া হয়। এরপরে ফিনান্স ডিপার্টমেন্টের 9/10/2015 তারিখের 7370 এফপি নম্বর মেমোরেন্ডামের মাধ্যমে এই নিয়মের আমূল পরিবর্তন করা হয়েছে। এই বিধান অনুযায়ী একজন সরকারি কর্মচারী নাম্বার এ প্রতি বছর 5 বছর অন্তর একটা টাইম ব্লকে একবার রাজ্যের মধ্যেই পরিবার নিয়ে লিভ ট্রাভেল কনসেশনটি এনজয় করবার যোগ্য হবেন। একে হোম ট্রাভেল কনসেশন HTC বলা হবে। এবং বি, প্রতি 10 বছর অন্তর অন্তরের একটা টাইম ব্লকে এর মধ্যে একবার ভারতের মধ্যে যে কোনো স্থানে এবং কিছু প্রতিবেশী দেশ যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপে পরিবার নিয়ে লিভ ট্রাভেল কনসেশনটি এনজয় করবার যোগ্য হবেন। একে লিভ ট্রাভেল কনসেশন বা LTC বলা হবে। নাম্বার সি, যদি তার ভ্রমণ খরচে শুধুমাত্র নিয়ম অনুযায়ী অনুমোদিত বিমান ভাড়া অথবা ট্রেন ভাড়া অথবা বাস ভাড়াই শুধু থাকে, সরকারি বা পরোক্ষভাবে, সরাসরি বা পরোক্ষভাবে কোনো প্যাকেজ যেমন খাবার, থাকার খরচ এগুলো অন্তর্ভুক্ত না থাকে, এটা আবার মেমো নম্বর 5561 এফপি 25/9/2019 তারিখে অ্যাড হয়েছিল আর কি, তবেই পরিবার নিয়ে লিভ ট্রাভেল কনসেশনটি এনজয় করবার যোগ্য হবেন। লিভ ট্রাভেল কনসেশনটি এনজয় করবার জন্য সরকারি কর্মচারীকে ন্যূনতম 3 বছর চাকরি করতে হবে অথবা তার আগে চাকরি কনফার্ম হতে হবে। এই জিনিসটা আবার 4237 এফপি ডেটেড 10/8/2016 তারিখে এটা যুক্ত হয়েছিল। এই লিভ ট্রাভেল কনসেশন LTC পাওয়ার ক্ষেত্রে আরও কতগুলো শর্ত আছে, সেগুলো নিম্নরূপ। এই লিভ ট্রাভেল কনসেশনটি LTCটি পাওয়ার ক্ষেত্রে আর কতগুলো শর্ত আছে, সেগুলো হলো নিম্নরূপ। স্বামী এবং স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী যদি হয়, তাহলে স্বামী বা স্ত্রী একজনের মাধ্যমেই এই একক পরিবার হিসেবে এই সুবিধাটা নিতে হবে। এই ক্ষেত্রে অন্যজনকে একটা অঙ্গীকার দিতে হবে যে তিনি এই সুবিধাটা তার অফিস থেকে দাবি করবেন না, এটি তার সার্ভিস বই আবার লিপিবদ্ধ করতে হবে। নাম্বার বি, স্বামী এবং স্ত্রী দুজনের একজন রাজ্য সরকারি কর্মচারী, তাহলে কি হবে? এই ক্ষেত্রে সুবিধাটি রাজ্য সরকারি কর্মচারী হিসেবে স্বামী বা স্ত্রী একজনের মাধ্যমে একক পরিবার হিসেবে গ্রহণ করতে করা যাবে। অন্যজনকে তার নিয়োগকর্তার কাছ থেকে একটি নথিপত্র জমা দিতে হবে, যাতে লেখা থাকবে যে তিনি তার অফিসে LTC দাবি করবেন না। আর নাম্বার সি, স্বামী এবং স্ত্রী দুজনের একই সঙ্গে সরকারি এবং কর্মচারী এবং অন্যজনের চাকরিতে লিভ ট্রাভেল কনসেশনের সুবিধা নাই এরকম কোনো চাকরিতে যদি থাকেন, তাহলে সঙ্গী সরকারি কর্মচারীর সাথে এই সুবিধা তিনি উপভোগ করতে পারবেন। তবে তাকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে একটি ঘোষণা দিতে হবে যে ভবিষ্যতে তার প্রতিষ্ঠানে এইসব সুবিধা চালু হলে তিনি তা গ্রহণ করবেন না। এই হচ্ছে শর্ত। কখন পাবেন, এই প্রশ্নটা ছিল যে কখন একজন এমপ্লয়ি এন্টাইটেলড হবেন, তার জন্য এইগুলোও কিন্তু এন্টাইটেলমেন্ট হওয়ার একটা শর্ত, আরও যেগুলো শর্ত, আর এগুলোও কিন্তু শর্ত, ফলে পুরো জিনিসটাই লিখলে একটা মোটামুটি একটা উত্তর মোটামুটি একটা জায়গায় দাঁড়াবে। 6 বি, হোয়াট আর দ্য ফেসিলিটিস এনজয়েড বাই দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি রিগার্ডিং লিভ ট্রাভেল কনসেশন। লিভ ট্রাভেল কনসেশনে কী কী ফেসিলিটিগুলো পাবেন? ফিনান্স ডিপার্টমেন্টের 9/10/2015 তারিখের যে 3773 এফপি নম্বর মেমোরেন্ডামে এর বিধান অনুযায়ী একজন সরকারি কর্মচারী লিভ ট্রাভেল কনসেশনে নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন। 5 বছরের টাইম ব্লকে পরিবার নিয়ে রাজ্যের মধ্যে ভ্রমণ এবং 10 বছরের টাইম ব্লকে
পরিবার নিয়ে ভারতের বাইরে যে কোনো স্থানে, ভারতের মানে ভেতরের যে কোনো স্থানে এবং কিছু কিছু প্রতিবেশী দেশ যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এবং মালদ্বীপ এর যাওয়া আসার খরচটা পরিপূরণ বা রিইম্বার্সমেন্টের সুবিধা পাবেন। এখানে বৃহত্তর পরিবারের সুবিধা আছে। পরিবার বলতে সরকারি কর্মচারী, স্ত্রী কিন্তু একাধিক স্ত্রী বৈধ নয়, প্রযোজ্য নয় আর কি। স্বামী যেমন পরিস্থিতিতে হতে পারে তিনি সরকারি কর্মচারীর সাথে বসবাস করবেন এবং বৈধ সন্তান, স্টেপ চিলড্রেন যারা সরকারি কর্মচারীর সাথে বসবাস করেন এবং তার উপর পুরোপুরি নির্ভরশীল। এর মধ্যে পড়বে বাবা মা, স্টেপ মা, বোন, অপ্রাপ্তবয়স্ক ভাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন, যারা সরকারি কর্মচারীর সাথে বসবাস করেন এবং তার উপরে পুরোপুরি নির্ভরশীল আছেন তারা থাকবেন। এবার শেষ কোশ্চেন যেটা ছিল, রাইট ডাউন দ্য জেনারেল intimation for drawal of money from treasury of contingent charges থেকে টাকা ড্র করার খাতে আর কি, টাকা ড্র করবার ক্ষেত্রে লিমিটেশন গুলো কি কি আছে। বর্তমানে WBIFMS এর মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যায়, ফলে ডিডিও কোনো ক্ষেত্রেই ট্রেজারি থেকে নগদ টাকা বা চেক তুলে হাতে রাখতে পারে না। এটা একটা মানে রাখার ঘটনাটা ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া আর কখনো ঘটে না। যে সমস্ত ক্ষেত্রে এই সুবিধা নেই তাদের জন্য বাধ্যবাধকতা লিমিটেশনগুলির মধ্যে ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল 2005-এর 4-115 থেকে 4-120 এই নিয়মাবলীগুলোর মধ্যে বলা আছে। আর এই নিয়মগুলো অনুসারে এই রকম দাঁড়াচ্ছে, সব খরচ যা ইতিমধ্যে হয়েছে তা একবারে পরিশোধ এবং গ্রহণ মানে করতে হবে আর কি, এবং এই খরচ অন্য বছরের অনুদান থেকে পরিশোধ করা যাবে না। নাম্বার বিতে বলা আছে তহবিল থেকে কোনো অর্থ তোলা যাবে না যদি না সাথে সাথে বিতরণের জন্য প্রয়োজন না হয়। নাম্বার সিতে যেটা বলা আছে চাহিদা পূরণের জন্য বা বাজেট অনুমোদন ল্যাপস হয়ে যাওয়া ঠেকাতে তহবিল থেকে অগ্রিম অর্থ তুলে নেওয়া যাবে না। নাম্বার ডিতে যেটা বলা আছে 2 বা তার বেশি প্রধান, উপপ্রধান, ক্ষুদ্র বা প্রকল্প বা বিস্তারিত হিসাব খাতের খরচ আলাদা আলাদা বিল এবং আলাদা আলাদা হিসাব রাখার মাধ্যমে হিসাবের মাধ্যমে এটা তুলতে হবে। এগুলো বর্তমানে কম্পিউটারাইজড আইএফএমএস সিস্টেমের ফলে এগুলো মানে বর্তমানে করা যায় না, তো এগুলো আর কি বর্তমানে অনেকটাই, কিন্তু আইনের বইয়ে যেভাবে বলা আছে, যেহেতু আইনগুলো এখনো বাতিল হয়নি তাই যতটাই অপ্রাসঙ্গিক হোক লিখতে হবে কিন্তু এইভাবেই। আইনে যেটা বলা আছে আমরা এক্স্যাক্টলি সেটাকেই আমরা পরীক্ষার অ্যান্সারের সময়ও তুলে দেব। হ্যাঁ, এগুলোর অনেকটাই হয়তো এখন খুব একটা কাজে লাগে না। নাম্বার ই প্রথমে বলা আছে এই নিয়মে উল্লেখিত ব্যতিক্রম ছাড়া কোনো বেতন বা বেতনের সাথে যুক্ত অর্থ খরচের বিলের মাধ্যমে তোলা যাবে না। সরকারের সাধারণ বা বিশেষ আদেশ অনুযায়ী সরকারের অনুমোদিত কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত কাজের জন্য নিযুক্ত অস্থায়ী শ্রমিকদের বেতনকে খরচ হিসেবে গণ্য করা যেতে পারে, যেমন গরমের জন্য ব্যবস্থা, দৈনিক বা মাসিক মজুরিতে নিযুক্ত মজদুর, ঝাড়ুদার, গ্রুপ ডি বা অন্যান্য অস্থায়ী শ্রমিক যেমন ধোপা, দর্জি, সৈনিক, ঘাস কাটার আর কি, এই সব কাজগুলোতে তোলা যাবে। নাম্বার 3 নম্বরে বলছে জরিপ ও বন্দোবস্তের অস্থায়ী শ্রমিকদের বেতন এবং অতিরিক্ত পাহারাদারদের বেতন এইগুলো খরচের বিলের মাধ্যমে তোলা যাবে। দৈনিক বা মাসিক হারে কাজের জন্য নিযুক্ত শ্রমিকদের বেতনের জন্য খরচের বিল ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার কর্তৃক একটি শংসাপত্র দিয়ে নিশ্চিত করতে হবে যে শ্রমিকরা সত্যিই নিযুক্ত ছিলেন এবং আগের মাসের জন্য তোলা বিল বিতরণ করা হয়েছে। জি তার প্রথমে বলা হচ্ছিল অন্যান্য সকল ক্ষেত্র যাদের বেতন খরচের বিলের মাধ্যমে তোলা হয়, ড্রয়িং এবং ডিসবার্সিং অফিসার পরবর্তী মাসের তহবিলে একটি শংসাপত্র দেবেন যা বলবে এরকম শংসাপত্র দেওয়া হচ্ছে যে বিল নম্বর এততে তোলা সমস্ত গ্রুপ ডি বা অস্থায়ী কর্মচারীদের বেতন ট্রেজারি ভাউচার বা টোকেন নম্বর এত তারিখ এত খাতের অধীনে মানে কোন খাতের অধীনে আর কি, এই খাতের অধীনে সরকারি পরিষেবায় নিযুক্ত ছিলেন এবং তাদের বেতন পরিশোধ করা হয়েছে। এই টোটাল জিনিসটাকে ডিডিওকে একটা শংসাপত্র আকারে লিখতে হবে পরের বিলটা করার সময়, যে আগের বিলটা সমস্তটা খরচ হয়েছে, এই নাম্বারে তোলা যে বিলটা তুলেছিলাম সেই টাকাটা খরচ হয়েছে, তারপরেই আমি এবার নেক্সট টাকাটা তুলছি। ট্রেজারি অফিসার নিশ্চিত হবেন এবং যে সংশ্লিষ্ট ড্রয়িং এবং ডিসবার্সিং অফিসার থেকে এই শংসাপত্র তিনি বিলের সাথে পেয়েছেন।
তাহলে এগুলো হলো আমার কন্টিনজেন্সি খাতে ট্রেজারি থেকে কোনো টাকা তোলার ক্ষেত্রে আমার জেনারেল লিমিটেশন, সাধারণ যে বাধ্যবাধকতাগুলি আছে সেগুলো। আচ্ছা, এরপরে 7 বি, হোয়াট আর দ্য জেনারেল ডিউটিজ অফ দ্য ট্রেজারি অফিসার। ট্রেজারি অফিসারের জেনারেল ডিউটিটা কি? এই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল 2005-এর 2-31-2 অনুযায়ী ট্রেজারি অফিসারের দায়িত্ব এখানে নিশ্চিত করে দেওয়া আছে। সেগুলো নিশ্চিত করা যে 1 নম্বরে ট্রেজারি অ্যাকাউন্টিং নিয়ম 1992 উল্লেখিত নির্দেশগুলি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, এইটা দেখে নেওয়া ট্রেজারি অফিসারের প্রধান দায়িত্ব। সমস্ত দিক দিয়ে হিসাবগুলো ঠিক আছে, এটা দেখে নেওয়া ট্রেজারি অফিসারের দায়িত্ব। আয় এবং ব্যয়ের রেকর্ডটি এতটাই স্পষ্ট যে বিস্তারিত এবং সঠিকভাবে সংরক্ষিত যে প্রয়োজনে এটি যথাযথ ও বিশ্বাসযোগ্য প্রমাণ হিসাবে উপস্থাপন করা সম্ভব। এই 3টে জিনিস কিন্তু মেনলি দেখে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল 2-42-5 অনুযায়ী ট্রেজারি অফিসারের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অথবা তার দ্বারা নিয়োজিত যে অভিজ্ঞ সহকারী প্রকৌশলী প্রতি বছর তার ট্রেজারি অফিসারের অধীনস্থ থাকা সকল স্ট্রং রুমকে পরিদর্শন করবেন এবং নিরাপত্তার যে সার্টিফিকেট প্রদান করবেন যে ঠিক আছে, হ্যাঁ নিরাপদ। ট্রেজারি অফিসারের দায়িত্ব হলো প্রতি বছর এই ধরনের একটি সার্টিফিকেট সংরক্ষণ করে রাখা। তাহলে ট্রেজারি অফিসার এটা সংরক্ষণ করে রাখবেন প্রত্যেক বছর। ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল 2005-এর 2-42-এর 8 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে ট্রেজারি অফিসারের দায়িত্ব হলো পরীক্ষা করা যে সাব নিয়ম 7 অনুসারে পরিদর্শক কর্মকর্তার দ্বারা প্রদত্ত যে নিরাপত্তার শংসাপত্র এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের আদেশে একটি কপি স্ট্রং রুমের ভেতরে দৃশ্যমান আছে, মানে দৃশ্যমান স্থানে, মানে সবাই দেখতে পাবে যেরকম জায়গায় সেখানে ওটা প্রদর্শন করা হয়েছে এবং নিয়মগুলো মেনে চলা হয়েছে কিনা। ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল 2005-এর